আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এসিএস ভিডিও টিউটোরিয়াল ক্লাস। ম্যাথ 1 কোর্স নিয়ে আমি আছি জিনিয়া তাফানুম প্রীতি, এআইইউবি সিএসই ডিপার্টমেন্ট। আজকে এই টিউটোরিয়াল পার্ট 1 এ অর্থাৎ চ্যাপ্টার 1 এর উপর টিউটোরিয়াল পার্ট 1 এ আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখে নিই। প্রথমে আমরা আলোচনা করব ফাংশন নিয়ে, হোয়াট ইজ ফাংশন, অ্যান্ড ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে। তারপরে আমরা আলোচনা করব ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফাংশন, অর্থাৎ আপনাকে একটা ফাংশন দেওয়া হবে, সেখান থেকে আমরা কি করে ওই ফাংশনটার ডোমেন বের করতে পারি। আর লাস্টে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপস অফ ফাংশনের মধ্যে দুটো টাইপ সম্পর্কে আমরা দেখব পার্ট 1 এ, যার মধ্যে একটা হচ্ছে পাওয়ার ফাংশন এবং আরেকটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব ফাংশন সম্পর্কে। ফাংশন পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ফাংশন আসলে কি। তো যদি বলি যে ফাংশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অথবা বলতে পারি আমরা একটা রুল অথবা একটা ল, যেই লটা ডিফাইন করে একটা রিলেশনশিপকে। এই যে রিলেশনশিপটা কাদের মধ্যে হবে? ভেরিয়েবলের মাঝে, যাদের মধ্যে একটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং আরেকটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো মোটামুটি আমরা একটা স্টেটমেন্ট জানলাম যে ফাংশন হচ্ছে একটা রিলেশনশিপ ডিফাইন করে, যেটা দুটো ভেরিয়েবলের মাঝে হয়, একটা ডিপেন্ডেন্ট অপরটা ইন্ডিপেন্ডেন্ট। এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি বা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, ধরেন দেয়া আছে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে এক্স প্লাস 2। এটা একটা ফাংশনের এক্সাম্পল। আপনার এরকমও হতে পারত যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, অথবা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x প্লাস 3, এরকমও হতে পারতো। তো আমরা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এখানে, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2। আমরা বলছি এটা একটা ফাংশন। এখানে যদি আমরা দেখি, আমরা দুটো ভেরিয়েবলকে দেখতে পাচ্ছি, একটা হলো x এবং আরেকটা হলো y। এই যে এক্সটা, এই এক্সটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ওয়াইটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ওয়াইটা হলো এক্স এর উপর নির্ভরশীল। এখন আসি কেন। এই যে এই ফাংশনটাতে আপনারা চাইলেই এক্স এর মান যে কোনো কিছু নিতে পারেন। আপনি চাইলে ধনাত্মক কিছু নিতে পারেন, অর্থাৎ 0-র চেয়ে বড় কিছু নিতে পারেন, চাইলে 0-র থেকে ছোট কিছু নিতে পারেন, অর্থাৎ মাইনাসের দিকে, -5 নিয়েছি আমরা এখানে, অথবা এক্স এর মান 0 নিতে পারেন, অর্থাৎ এক্স এর মানটাকে আমরা বলি স্বাধীন। সে নিজের ইচ্ছা মতো মান পরিবর্তন করে, কখনো ধনাত্মক, কখনো ঋণাত্মক, কখনো 0। কিন্তু এই যে আমরা এক্স এর মানটা পরিবর্তন করছি, এই এক্স এর মানের পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর মানটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা যখন এক্স এর মানটা 1 নিচ্ছি, আমি ওয়াই এর মান পাচ্ছি এই যে ফাংশনটাতে বসিয়ে, ফাংশন আমরা এক্স এর মান বসালাম 1 প্লাস 2, আমরা তখন পাচ্ছি 3। আবার যখন আমরা এক্স এর মানটা মাইনাসের বসাবো, অর্থাৎ -5 বসাবো, তখন আমরা এক্স এর জায়গায় -5 বসালাম, আমরা পাচ্ছি -3। তো এই যে আপনি এক্স এর মানের পরিবর্তন করছেন এবং এক্স এর মানের পরিবর্তন করছেন বলে আপনার ওয়াই এর মানটা পরিবর্তন হচ্ছে, তো এই জন্য আমরা বলি ওয়াই এর মানটা এক্স এর উপর নির্ভরশীল, তাই ওয়াইকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো মোটামুটি আমরা বুঝলাম যে একটা ফাংশনে দুটো ভেরিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, এবং ডিপেন্ডেন্টটা ইন্ডিপেন্ডেন্টের উপর নির্ভরশীল। তো মোটামুটি আমরা এখন এতটুকু বুঝলাম। এখন যদি বলি যে ফাংশন জানতে গেলে আমাদের আরও দুটো টার্ম জানতে হবে। একটা হচ্ছে, দুটো টার্মের কথা বললাম, তো এই দুটো টার্মের, অর্থাৎ ফাংশন জানতে গেলে আপনার দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে ফাংশনের ডোমেইন এবং আরেকটা হচ্ছে ফাংশনের রেঞ্জ। এখন আসি, একটা ফাংশনের ডোমেইন কাকে বলবো আমরা, আর রেঞ্জই বা কাকে বলবো। খুব সহজে যদি বলি,
আমরা একটা ফাংশনের এক্সের যে মানগুলো নেই, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের যে মানগুলো আমরা নিলাম সেই মানগুলোকে আমরা বলি ডোমেইন, এবং এক্সের মানের জন্য ওয়াই এর যে মানগুলো আমরা পাচ্ছি এই মানগুলোকে আমরা বলে থাকি রেঞ্জ। তো সহজে বললাম যে ডোমেইন হচ্ছে এক্স এর মান এবং রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান। এখন প্রশ্ন আসে, একটা ফাংশনের ডোমেইন কি সবসময় সকল বাস্তব সংখ্যা? যেমন এই ফাংশনে আমরা দেখছি যে আমরা 0 বসাচ্ছি, মাইনাসের বসাচ্ছি, প্লাসের বসাচ্ছি, আমরা মান পাচ্ছি। তাহলে কি একটা ফাংশনের ডোমেইন যা বসাবো তাই কি ওই ফাংশনের ডোমেইন হয়ে যাবে? প্রশ্নটা আসলে এরকম হয়। তো এক্ষেত্রে উত্তরটা হবে না, একটা ফাংশনে আমরা এক্স এর যে মান বসাচ্ছি সেটাই ডোমেইন না। একটা ফাংশনের ডোমেইন কেবল তারাই হবে যারা বসলে ওই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। এখন টার্মটা চলে আসে যে সংজ্ঞায়িত জিনিসটা আসলে কি। তো এটার এক্সাম্পল দিতে গেলে আমরা যদি বলি, এই উদাহরণ থেকে একটু বের হয়ে আসি। ধরেন আপনাকে দেয়া হলো এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, এরকম একটা ফাংশন আপনাকে দেয়া হচ্ছে। এই ফাংশনে আপনি এক্স এর মান -1 বসান, এখানে বসান, আপনি এক্স এর অর্থাৎ ওয়াই এর একটা মান পাবেন। আপনি এক্স এর মান প্লাসের মান বসান, আপনি +9 বসান এক্স এর জায়গায়, আপনি ওয়াই এর একটা মান পাবেন। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই ফাংশনটাতে আপনি যদি এক্স এর মান 0 বসান তাহলে কি হবে? আপনি এখানে 0 বসান, আপনি দেখবেন আপনি ওয়াই এর কোনো মান বের করতে পারছেন না, অর্থাৎ আনডিফাইন হচ্ছে। এই যে আনডিফাইন টার্মটা, এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত হওয়া, অর্থাৎ আমরা এখান থেকে ওয়াই এর কোনো ভ্যালু পাচ্ছি না। এখন যদি বলি কেন পাচ্ছি না, আপনি পৃথিবীর কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে পারবেন না, এটা কেউই পারবে না। আপনাকে যদি বলা হয় যে 5কে 0 দিয়ে ভাগ, অথবা 6কে -1কে 0 দিয়ে ভাগ করতে, আপনি কখনোই কোনো মান পাবেন না, কারণ আমরা পৃথিবীর কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে পারি না। তো আমরা বলতে পারি এই ফাংশনটার ক্ষেত্রে ডোমেইন হবে প্লাসের সকল সংখ্যা, মাইনাসের সকল সংখ্যা, কিন্তু 0টাকে আমরা এই ফাংশনের ডোমেইন হিসেবে বিবেচনা করব না। তো মোটামুটি আমরা বুঝলাম যে একটা ফাংশন কখন সংজ্ঞায়িত হয়, যখন আমরা এক্স এর কারণে ওয়াই এর একটা মান পাই। যদি না মান পাই, অর্থাৎ এক্স এর এমন কোনো মানের জন্য যদি ওয়াই এর কোনো মান আমাদের না আসে, তখন আমরা বলি যে ফাংশনটা অসংজ্ঞায়িত। তো মোটামুটি আমরা ফাংশন সম্পর্কে জেনেছি, ডোমেইন রেঞ্জ সম্পর্কে জেনেছি, এবং জেনেছি কখন আমরা ডোমেইন কাকে বলবো। এখন আসি যে একটা বাস্তব উদাহরণ দিই। ধরেন আপনার কাছে একটা চেয়ার আছে, অর্থাৎ একটা রুমে একটা চেয়ার আছে। এই চেয়ারটা সর্বোচ্চ 60 কেজি ওজন বহন করতে পারে। ওই রুমে, অর্থাৎ এই চেয়ারটা যেই রুমে আছে ওই রুমে হচ্ছে 3 জন ব্যক্তি আছে। একজনের ভর হচ্ছে 10 কেজি, একজনের ভর হচ্ছে 30 কেজি, এবং আরেকজনের ভর 100 কেজি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই চেয়ারটাতে কারা কারা বসতে পারবে, আপনি কি বলবেন? আপনি বলবেন যে 10 কেজি যে আছে সে বসতে পারবে, 30 কেজি যে আছে সে বসতে পারবে, কিন্তু 100 কেজি যে আছে সে যদি চেয়ারটাতে এসে বসে তাহলে কি হবে? চেয়ারটা ভেঙে যাবে। তো তেমনইভাবে এই যে এই চেয়ারটা, এটাকে যদি আমরা একটা ফাংশনের সাথে তুলনা করি, তাহলে আমরা বলবো যারা যারা, অর্থাৎ 10 কেজি এবং 30 কেজির 2 জন ব্যক্তি চেয়ারে বসতে পারছে, আমরা এই দুজনের নাম দিব ডোমেইন। এবং যে বসতে পারছে না, অর্থাৎ যে বসলে চেয়ারটা ভেঙে যাচ্ছে, তাকে আমরা ডোমেইন হিসেবে নিব না। তেমনইভাবে এই যে এই ফাংশনটাতে আমরা ধনাত্মক মান নিতে পারছি, ঋণাত্মক মান নিতে পারছি, কিন্তু 0 নিতে পারছি না। তো এই 0টা আচরণ করছে ঠিক এই যে 100 কেজির যে ব্যক্তিটা আছে যার জন্য চেয়ারটা ভেঙে যাচ্ছে তার মতো, অর্থাৎ 0 বসালে আমরা ফাংশনটা অসংজ্ঞায়িত পাচ্ছি, আমরা এক্স এর ওয়াই এর কোনো মান এখান থেকে পাচ্ছি না। তো মোটামুটি আমরা একটা বাস্তব উদাহরণ থেকে দেখলাম যে আমরা ওই সকল মানকেই একটা ফাংশনের ডোমেইন হিসেবে নিব যাদের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তো মোটামুটি ফাংশন, ডোমেইন, রেঞ্জ সম্পর্কে আমরা জানলাম। এখন আসি যে ফাংশনের ডোমেইনের সীমা পরিসীমা বের করতে গেলে আমাদের আরেকটা টার্ম আসবে, সেটা হচ্ছে ইন্টারভ্যালস।
ইন্টারভেল সম্পর্কে বলার আগে যদি বলি যে আপনাকে 3 থেকে 4 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে অর্থাৎ যতগুলো বাস্তব সংখ্যা আছে তার একটা তালিকা করো। আপনি যদি সারা জীবন বসে বসে গুনতে থাকেন 3 থেকে 4 এর মাঝে যতগুলো বাস্তব সংখ্যা আছে আপনি কখনোই গুনে শেষ করতে পারবেন না। কিভাবে বলছি, ধরেন আপনি নিলেন 3.0 একটা সংখ্যা। এখন আমি এসে বললাম না আমি নিব 3.000, আরেকজন এসে বলল সে নেবে 3.0000000। এভাবে যদি চলতে থাকে তাহলে মানে গুনতে গুনতে দেখা যাবে যে শেষ হচ্ছে না, কখনোই শেষ হবে না, কারণ সংখ্যার আসলে কোনো সীমা পরিসীমা আমরা দিতে পারি না। তো কি হচ্ছে, 3 থেকে 4 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা কখনোই একত্র করতে পারি না বা হচ্ছে একটা তালিকা আকারে প্রকাশ করতে পারি না। সেই জন্য আমাদের যারা ম্যাথমেটিশিয়ানরা আছে তারা হচ্ছে খুবই স্মার্ট। তারা কি করলো, একটা রেখার আবিষ্কার করলো, এরকম টাইপের একটা রেখা, যেই রেখাটাকে আমরা বলি রিয়েল লাইন। এই রিয়েল লাইনের মাঝখানের যে পয়েন্টটা, এটাকে তারা বললো এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে 0, অর্থাৎ না ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ আমরা বলতে পারি মাঝামাঝি এটা আছে। এবং এটার ঠিক ডান পাশে, এই পাশটায় আমরা নিই প্লাসের ইনফিনিটি এবং এই পাশে নিই মাইনাসের ইনফিনিটি, অর্থাৎ 0-র ডান পাশে আমরা নিই ধনাত্মক সকল সংখ্যা এবং বাম পাশে নিই ঋণাত্মক সকল সংখ্যা। তো এটা মোটামুটি একটা সংখ্যা রেখা সম্পর্কে আমরা জানলাম। এখন চলে আসি ইন্টারভেলে। ইন্টারভেলস পড়তে গেলে আমরা দুটো জিনিস জানবো, অর্থাৎ দু টাইপের জানছি এখানে। একটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল আর এটা হচ্ছে ওপেন ইন্টারভেল। ক্লোজ ইন্টারভেলটা দেখতে অনেকটা চতুর্ভুজ টাইপের, কোনা কোনা, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল, আর এটাকে আমরা বলি ওপেন ইন্টারভেল। এখন এই যে দুটো আছে ওপেন এবং ক্লোজ ইন্টারভেল, তাদের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তারা আলাদা আলাদা জিনিস প্রকাশ করে। কেমনভাবে প্রকাশ করে একটু দেখাই। ধরেন আপনাকে বলা হলো এক্স যেটা ডোমেইন বিলংস টু 1 থেকে 5 এবং দুই পাশে হচ্ছে ক্লোজ ব্র্যাকেটটা দেয়া। এই ক্লোজ ব্র্যাকেটটা এটা মিনিং করে যে এক্স এর মানটা 1 থেকে 5 এর মাঝে 1ও হতে পারে 5ও হতে পারে, অর্থাৎ 1 সহ এবং 5 সহ 1 থেকে 5 এর মাঝে যা আছে সব কিছু। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করি যে এক্স এর মানটা 1 থেকে বড় এবং সমান এবং 5 থেকে ছোট এবং সমান। তো জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করি। এবং আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে আমরা ইকুয়াল সাইনটা ইউজ করেছি, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল। কেন ইউজ করছি? কারণ এখানে আছে ক্লোজ ব্র্যাকেট। তো মোটামুটি আমরা বুঝলাম যখন আমাদের ক্লোজ ব্র্যাকেট থাকবে তখন এই মানটাকে এবং এই মানটাকে আমরা নিয়ে তারপর হচ্ছে গণনা করব, অর্থাৎ এক্স এর মানটা 1 থেকে বড় 5 থেকে ছোট এবং 1ও হতে পারে 5ও হতে পারে। এটাকে যখন আমরা সংখ্যা রেখায় দেখাবো আমরা কিভাবে দেখাবো জিনিসটা, এই যে 1-এ আছে 1-এর জায়গায় আমরা একটা সার্কেল ড্র করলাম, 5-এ আমরা একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেল দিয়ে আসলে কি বোঝায়? এই সার্কেলটা বোঝায় যে এটা 1 পয়েন্ট এবং এটা 5 পয়েন্ট। এটাকে জাস্ট আমরা একটু জুম করে দেখিয়েছি, তাই বড় বড় দুটো সার্কেল দিয়েছি। এবং এই যে মানটা এক্স এর মানটা 1 থেকে 5 এর মাঝে, তাই আমরা মাঝখানের অংশটাকে কালার করে দিচ্ছি। এবং এটা প্রকাশ করে যে এটা 1ও হতে পারে এবং 5ও হতে পারে। সেজন্য এই যে সার্কেলটা আমি এঁকেছি সেটাকে আমি ভরাট করে দিচ্ছি, যেমন নৈর্ব্যক্তিক পরীক্ষার হলে আমরা ভরাট করি সেরকমভাবে আমরা এই অংশটাকেও ভরাট করে দিচ্ছি। তো জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে। এখন আসি যে যদি আমাদের ওপেন ইন্টারভেল, আমরা তো এখন ক্লোজটা দেখলাম, এখন আসি ওপেন ইন্টারভেল যদি থাকে যে এক্স বিলংস টু 1 থেকে 5, তাহলে সেটা কি রিপ্রেজেন্ট করে? এটা বোঝায় যে এক্স এর মানটা আপনি নিচ্ছেন ডোমেন হিসেবে, সেটা হবে 1 থেকে 5 এর মাঝে, কিন্তু 1 এখানে আসবে না, 5ও এখানে আসবে না, অর্থাৎ এক্স এর মানটা আপনার 1 থেকে 5 এর মাঝে হবে। 1 নিতে পারবেন না আপনি, 5ও নিতে পারবেন না আপনি। তাই সেজন্য আমরা এখানে কোনো ইকুয়াল সাইনটা ইউজ করিনি।
আবারও বলছি, এখানে আমরা ইকুয়াল সাইনটা কিন্তু ইউজ করিনি। কেন করিনি? কারণ আছে এখানে ওপেন ব্র্যাকেট। মোটামুটি বুঝলাম। এখন আসি, এই জিনিসটাকে যখন আমরা সংখ্যা রেখায় দেখাই তখন সেটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করি বা কিভাবে দেখাই, সেটা হচ্ছে 1-এ একটা সার্কেল ড্র করি এবং 5-এ একটা সার্কেল ড্র করি। যেহেতু আমরা 1 এবং 5কে নিতে পারছি না, তো এই সার্কেলটা আগে যেমন আমরা ভরাট করে দিয়েছিলাম, এখানে আমরা আর ভরাট করব না, এটা খালি রাখবো এবং মাঝের অংশটাকে আমরা কালার করে দিব। কারণ x এর মানটা হবে 1 থেকে 5-এর মাঝে, যে কোনো মান হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 3.3 হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। যদি এরকম হয় যে x এর মানটা আপনার এক পাশে দেয়া আছে যদি এরকম হয় যে এক পাশে দেয়া আছে ওপেন ব্র্যাকেট এবং আরেক পাশে দেয়া আছে ক্লোজ ব্র্যাকেট, তাহলে আমরা কি করব? তাহলে আমরা বলবো x এর মানটা 1 থেকে বড় এবং 5 অথবা 5 থেকে ছোট। অর্থাৎ x এর যে মানটা আপনার 1 থেকে বড় হবে, কিন্তু 1 এখানে আসবে না। কেন আসবে না? কারণ ওপেন ব্র্যাকেট এই পাশে দেয়া আছে এবং মানটা 5-এর সমান এবং 5 থেকে ছোট। সমান কেন বলছি? কারণ এখানে ক্লোজ ব্র্যাকেট দেয়া আছে। তো এই যে আমরা ইকুয়াল সাইনটা এখানে ইউজ করেছি, এটা ইউজ করেছি এই ক্লোজ ব্র্যাকেটটার জন্য, এবং এখানে কোনো ইকুয়াল সাইন আমরা ইউজ করিনি কারণ এখানে আছে ওপেন ব্র্যাকেট, সেজন্য। তো এটাকে আমরা সংখ্যা রেখায় দেখাই। x এর মানটা 1 থেকে বড় এবং 5 অথবা 5 থেকে ছোট। যেহেতু 5 হতে পারবে, যেহেতু 5-এর নিচে ইকুয়াল আছে, তো আমরা 5টাকে এখানে ভরাট করে দিচ্ছি, কিন্তু 1টাকে আমরা কিছুই করছি না, এটা খালি রাখছি। এবং এর মাঝের সকল সংখ্যাও কিন্তু এখানে থাকবে, তাই মাঝের লাইন মাঝের অংশটাকে আমরা ভরাট করে দিচ্ছি, কালার করে দিচ্ছি আর কি। এবার যদি উল্টাটা আসে যে এতক্ষণ ছিল এই পাশে ওপেন ব্র্যাকেট, এখন এই পাশে আছে ক্লোজ ব্র্যাকেট, এই পাশে আছে ওপেন ব্র্যাকেট, তাহলে কি হবে? তাহলে এই জিনিসটাই জাস্ট উল্টা হবে। আমরা এখানে তখন ইকুয়াল সাইনটা দিয়েছিলাম, আমরা তখন এখানে ইকুয়াল সাইনটা দিব। আর যেহেতু এখানে কিছু নাই, কোনো ইকুয়াল সাইন নাই, সো আমরা এখানে হচ্ছে ওপেন ব্র্যাকেট আছে। তো জিনিসটা একই বোঝায় যে এখানে x এর মানটা 1 অথবা 1-এর থেকে বড়, কিন্তু 5 এখানে আসবে না, অর্থাৎ 5-এর চেয়ে ছোট কিছু আসবে। তো এটা সংখ্যা রেখায় আমরা দেখাই। 5 যেহেতু আসবে না তাই 5-এর অংশটা খালি, 1 যেহেতু আসতে পারবে তাই 1টাকে আমরা আবারও ভরাট করে দিচ্ছি এবং মাঝের অংশটাকে আমরা নিচ্ছি। এটা ছিল আমাদের মোটামুটি একটা ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট কিভাবে কাজ করে ইন্টারভেলে সেটা, এবং আমরা সেটাকে কিভাবে দেখাই সেটা আমরা আলোচনা করলাম। এখন আমাদের সুবিধার জন্য আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে যদি এরকম কোনো ব্র্যাকেট থাকে ইন্টারভেলে, সেটাকে আমরা বলি কার্লি ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা আমরা ঠিক কখন ইউজ করি? যদি আপনাকে বলা হয় যে একটা ফাংশনের ডোমেইন হবে, ধরেন যে 2 হতে পারে, 3 হতে পারে অথবা 4 হতে পারে, এই 3টা স্পেসিফিক মান হবে, এই 3টা ছাড়া আর কোনো মান হবে না ওই ফাংশনের ডোমেন, তখন আমরা এভাবে দেখাই 2, 3 এবং 4 এবং দুই পাশে এই কার্লি ব্র্যাকেটটা দিই। এটা রিপ্রেজেন্ট করে x এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, কিন্তু তাদের মাঝের কোনো মান আসবে না, আগের পরের কোনো মান আসবে না, শুধুমাত্র 3, শুধুমাত্র 4 এবং শুধুমাত্র 2, 3 এবং 4 আসতে পারে, কিছু স্পেসিফিক মানকে ইন্ডিকেট করে, তখন আমরা এই কার্লি ব্র্যাকেটটা ইউজ করি। তো মোটামুটি আমরা বুঝে গেলাম যে আমরা ইন্টারভেলসটা আসলে কখন ইউজ করি। আমরা ফাংশন সম্পর্কে জানলাম এবং জানলাম ডোমেইন, রেঞ্জ এবং কখন একটা ফাংশন সংজ্ঞায়িত হবে, এবং জানলাম ইন্টারভেল সম্পর্কে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফাইন্ড দ্য ডোমেইন অফ দ্য ফাংশন। আপনাকে একটা ফাংশন দেয়া হবে এবং বলা হবে ওই ফাংশনটার ডোমেইন বের করো। তো আমরা এখন একটু দেখি আমরা কিভাবে জিনিসটাকে করব। আপনাদের যদি বলা হয় f of x equal to x plus 2,
অথবা বলা হলো যে x³ প্লাস 3x প্লাস 9, অথবা এরকমই কিছু বলা হলো যে 3x² প্লাস 2x প্লাস 6, এরকম কিছু একটা দেয়া হলো আপনাদেরকে এবং বলা হলো যে ডোমেইন বের করো। অথবা এরকম কিছু না দিয়ে আপনাদেরকে এরকম কিছু দিতে পারে এবং বললো যে ডোমেইন বের করো। আমরা কি করব? আমরা হচ্ছে এখানে x এর মানটা প্রথমে পজিটিভ থেকে যে কোনো একটা সংখ্যা নিব, নেগেটিভ থেকে যে কোনো একটা সংখ্যা নিব, 0 নিব, নিয়ে এই ফাংশনগুলোতে বসাবো। বসাই দেখবো যে জিনিসটা সেটা হচ্ছে এমন কোনো মান নাই যেই মানের জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। অর্থাৎ যদি আমাদের ফাংশনের টাইপটা এইরকম কোনো কিছু থাকে, আমরা দেখেই বলে দিতে পারি যে মাইনাসের মান আমরা নিতে পারি, প্লাসের মানও আমরা নিতে পারি, 0ও নিতে পারি। তো এই টাইপের যদি কোনো ফাংশন দেয়া থাকে তাহলে আমরা সরাসরি বলতে পারি যে ওই ফাংশনের ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি এইভাবে আর দিয়ে। অর্থাৎ আর মানে সকল বাস্তব সংখ্যা হচ্ছে এই ফাংশনগুলোর ডোমেইন। অথবা আমরা বলতে পারি ডোমেইন ইজ ইকুয়াল টু, বা ডোমেইন হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত। আমরা এভাবেও বলতে পারি জিনিসটাকে, আমরা বলতে পারি এভাবেও। বুঝলাম যে এই টাইপের ফাংশন থাকলে আমরা বলে দেই যে ডোমেইন সকল বাস্তব সংখ্যা। এই জিনিসটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমরা বলে দিলাম যে এটার ফাংশনের ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এখন আসি, যদি আমাদের ভগ্নাংশ আকারে কোনো কিছু দেয়া থাকে, অর্থাৎ 5/something এরকম আকারে কোনো কিছু দেয়া আছে, অর্থাৎ ভগ্নাংশ আকারে, তাহলে আমরা কি বলতে পারি যে ওই ফাংশনের ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা? কখনোই বলতে পারি না। কেন বলতে পারি না? আমরা একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে f(x) ইকুয়াল টু যদি 1/x হয়, অর্থাৎ f(x) যদি 1/x হয়, আমরা x এর মানটা 0 নিতে পারি না। এটা আমরা একটু আগে এক্সপ্লেন করেছি যে কেন আমরা 0 নিতে পারি না, কারণ কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না, এটা কখনোই সম্ভব না। আর 0 দিয়ে ভাগ করলে কি হয়, সংখ্যাটা অর্থাৎ ফাংশনটা আনডিফাইন হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। সেজন্য আমরা কোনো সংখ্যাকে অর্থাৎ কোনো সংখ্যাকেই 0 দিয়ে ভাগ করতে পারি না। এখন আপনি এই ফাংশনটার ক্ষেত্রে একটু চিন্তা করেন, কোনো কারণে যদি নিচের এই পার্টটুকুকে অর্থাৎ এই অংশটুকুকে আমরা বলি ডিনোমিনেটর পার্ট, যদি কোনো কারণে এই ডিনোমিনেটর অংশটা 0 হয়ে যায় তখন কি হবে? আপনার 5 আপনার হলো x-2, এই যে x-2 এটা ইকুয়াল টু হলো আমার 0। যদি x-2 ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমার 5 এর নিচে হয়ে যাবে 0। তখন আমরা বলবো যে আমরা y এর কোনো মান পাচ্ছি না, অর্থাৎ ফাংশনের কোনো মান আসতেছে না, অসংজ্ঞায়িত হচ্ছে। তখন আমরা বলবো যে না, এটা তো ডোমেইন হিসেবে আমরা নিতে পারতেছি না। তো এই টাইপের যদি কোনো ফাংশন দেয়া থাকে ভগ্নাংশ আকারে, সেই সকল ফাংশনের ক্ষেত্রে আমরা নিচের যেই পার্টটুকু আছে অর্থাৎ ডিনোমিনেটর যে পার্টটুকু আছে এটাকে আমরা এই কন্ডিশন দিয়ে প্রকাশ করি যে x-2 নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই অংশটা কখনোই 0 হতে পারবে না। যদি 0 হয়ে যায় তাহলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আবারও বলছি, যদি ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকে তাহলে আমরা ডিনোমিনেটর পার্টটাকে কখনোই 0 বানাতে পারবো না। যদি 0 হয়ে যায় ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে অসংজ্ঞায়িত হলে তো আমরা ডোমেইন হিসেবে নিতে পারবো না। যেহেতু নিতে পারবো না তাই আমরা এই কন্ডিশনটা দিচ্ছি যে x-2 ইজ নট ইকুয়াল টু 0। এখানে আমরা উভয় পক্ষে হচ্ছে +2 করে দিচ্ছি। যদি উভয় পক্ষে এখানেও +2 করি এখানেও +2 করি তাহলে এই 2 কাটাকাটি, এখানে আমার 2 থাকছে। তাহলে আমরা একটা কন্ডিশন পাচ্ছি x ইজ নট ইকুয়াল টু 2, অর্থাৎ আপনার ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা কিন্তু 2 ব্যতীত। সকল বাস্তব সংখ্যা 2 ব্যতীত মানে কি, এই ফাংশনে আপনি ধনাত্মক, ঋণাত্মক, 0 যা খুশি তাই বসাতে পারেন x এর মান হিসেবে, শুধুমাত্র আপনি 2টা এখানে বসাতে পারবেন না, এছাড়া যে কোনো কিছু বসাতে পারেন। তো এটাকে যদি আমরা ডোমেইনটাকে প্রকাশ করি, আমরা জিনিসটাকে এভাবে দেখাতে পারি যে সকল বাস্তব সংখ্যার সেট যদি হয় আর, সেখান থেকে শুধুমাত্র আমরা 2টাকে বাদ দিয়ে দিচ্ছি এবং শুধুমাত্র অর্থাৎ স্পেসিফিক একটা মান যেহেতু আমরা দেখাচ্ছি, সুতরাং আমরা হচ্ছে এখানে এই কার্লি ব্র্যাকেটটা ইউজ করেছি, যেটা আমরা ইন্টারভ্যালে আমরা পড়েছিলাম যে আমরা কার্লি ব্র্যাকেটটা কখন ইউজ করি। তো কার্লি ব্র্যাকেটটা আমরা এটার ক্ষেত্রে ইউজ করলাম যে সকল বাস্তব সংখ্যার যতগুলো সেট আছে সেই সেট থেকে আমরা শুধুমাত্র
2টাকে বাদ দিয়ে দিই, যেটা আমরা এখানে দেখিয়েছি। এখন আসি, যদি আমরা সেটাকে সংখ্যা রেখায় দেখাতে চাই তাহলে আমাদের সংখ্যা রেখাটা কেমন হবে। সংখ্যা রেখায় এদিকে থাকে -ইনফিনিটি আর এদিকে থাকে +ইনফিনিটি। এখন আপনি কি করছেন, সকল বাস্তব সংখ্যা থেকে শুধুমাত্র 2টাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে 2 এর এখানে আমরা একটা সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র করার পরে আমরা এই দিকের সকল মানকে নিচ্ছি, অর্থাৎ ঋণাত্মক দিকের সকল মানকে নিচ্ছি এবং পাশাপাশি ধনাত্মক দিকেরও সকল মানকে নিচ্ছি। শুধুমাত্র কাকে নিব না, 2কে নিব না। সেই জন্য 2 এর যে সার্কেলটা আমি ড্র করেছি সেটা ফাঁকা রেখেছি। বুঝলাম সংখ্যা রেখায় কিভাবে দেখাবো। এখন আসি, এটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে ডোমেইনটা হবে -ইনফিনিটি থেকে 2 এর আগ পর্যন্ত এবং 2 থেকে 2 বাদে 2 থেকে মানে 2 এর একটু পরে থেকে, অর্থাৎ 2 হবে না, 2 এর 2.00 হতে পারে, 0001 এরকম হতে পারে। তো এই মান থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এটাকে আমরা এভাবে দেখাচ্ছি যে -ইনফিনিটি থেকে 2 এবং 2 থেকে +ইনফিনিটি। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন, আমরা কিন্তু এখানে ওপেন ব্র্যাকেট দিয়েছি এবং ওপেন ব্র্যাকেটের কাজটাও আমরা আগে শিখে এসেছি যে যখন আমরা ওপেন ব্র্যাকেট দিই তখন আমরা এই যে সীমাস্থ মানটা, অর্থাৎ এই যে এখানে যেই মানটা থাকে এই মানটাকে নিই না। যেহেতু আমরা 2টাকে নিতে পারছি না, সো আমরা এখানে ওপেন ব্র্যাকেটটা দিয়েছি, দুই পাশেই ওপেন ব্র্যাকেট দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কি লিখছি, -ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা 2 বাদে সবকিছু। মোটামুটি বুঝলাম ভগ্নাংশ। এবার ভগ্নাংশেরই আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি। এখানে আপনারা দেখেন যে একটু আগে x এর পাওয়ার ছিল 1, x⁴ 2, সেজন্য আমরা x এর একটা মান পেয়েছিলাম, অর্থাৎ শুধুমাত্র 2 পেয়েছিলাম। এখানে ব্যতিক্রম কিছু না, এখানেও হচ্ছে x এর পাওয়ার 2 আছে, তাই আমরা এখানে x এর দুটো মূল পাবো। এখানে আমরা একটা পেয়েছি +2, একটা পেয়েছি -2। কিভাবে? আমরা বলেছি ভগ্নাংশ থাকলে ডিনোমিনেটর পার্টটা 0 হবে না, সো আমরা এখান থেকে এই কন্ডিশনটা লিখতে পারি যে নিচের যে অংশটা এটা ≠ 0। লিখলাম, লিখার পরে এটা হচ্ছে a² - b² এর সূত্রে আমাদের যখন পড়েছিলাম a² - b², আমরা কি লিখতাম, a + b * a - b। এটা থেকে আমরা এটা লিখলাম যে x + 2 * x - 2 ≠ 0। এখান থেকে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে x + 2 ≠ 0 এবং এখান থেকে আমরা পাই x ≠ -2। আরেকটা কন্ডিশন কি, x - 2 ≠ 0, অর্থাৎ x ≠ +2, অর্থাৎ আমরা দুটো পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে -2, একটা হচ্ছে +2। তো আমরা এই দুটোতে ফার্স্টে দুটো সার্কেল ড্র করে ফেলি। এখন আমরা কি বলছি, আমাদের ডোমেইন তো হচ্ছে x এর মান। x এর মানটা কি হতে পারবে না, 2ও হতে পারবে না, -2ও হতে পারবে না। তাহলে কি হতে পারে, -ইনফিনিটি থেকে 2 এর আগ পর্যন্ত সকল সংখ্যাকে আমরা নিতে পারবো এবং -2 থেকে 2 এর মাঝের সকল সংখ্যাকে আমরা নিতে পারবো, অথবা বলতে পারি 2 থেকে +ইনফিনিটির সকল সংখ্যাকে আমরা নিতে পারবো। শুধুমাত্র কাদের নিতে পারবো না, -2কে নিতে পারবো না এবং +2কে নিতে পারবো না, কারণ এখান থেকে আমাদের কন্ডিশনে চলে এসেছিল x ≠ 2 এবং -2। যেহেতু আমরা 2 আর -2 এবং 2কে নিতে পারছি না, সো আমরা এই সার্কেলটাকে ভরাট করছি না, আমরা শুধুমাত্র এই অংশটাকে ফিল আপ করে দিব, অর্থাৎ এই অংশটাকে ডার্ক করে দিব, কিন্তু এখানে আমরা আর কোনো কাজ করছি না। তো এই ডোমেইনটাকে আমরা দেখালে এভাবে দেখাতে পারি যে ডোমেইন হবে -ইনফিনিটি থেকে -2, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, ইউনিয়ন -2 থেকে 2, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এবং ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত। তো মোটামুটি আমরা বুঝলাম যে আমরা ডোমেইনটাকে এইভাবে প্রকাশ করেছি। এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে সকল বাস্তব সংখ্যার সেট থেকে আমরা -2টাকে এবং +2টাকে বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ সকল বাস্তব সংখ্যার যে সেটটা আছে ওই সেটটা থেকে যদি আমরা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে বাদ দিই তাহলে বাকি সব যত পয়েন্ট আছে সবগুলো হবে এই ফাংশনের ডোমেইন। এই গেল মোটামুটি আমাদের যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে দেখাবো সেটা আমরা বললাম। এবার আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি রুট সাইন থাকে।
তাহলে কি করব? রুট ওভার থাকলে আমাদের কন্ডিশনটা হচ্ছে, যদি কোনো কিছুর উপরে রুট থাকে, আপনি দেখবেন যে রুট ওভারের ভিতরে যদি মাইনাসের মান আসে, মাইনাস সামথিং, তখন ওই অংশটা আনডিফাইন হয়ে যায়। অর্থাৎ রুটের ভিতরে মাইনাস টার্মটা কখনোই আসতে পারবে না। রুটের ভিতরে কি আসতে পারে? হয় প্লাস আসবে, নয়তো জিরো আসবে, কিন্তু রুটের ভিতরে মাইনাস টার্মটা আসবে না। যেহেতু মাইনাস টার্মটা আসবে না, সো আমি বলতে পারি রুটের ভিতরে যে অংশটা আছে, অর্থাৎ এই যে অংশটা আছে, এই অংশটা কখনোই ঋণাত্মক হতে পারবে না। অর্থাৎ x+5টা ঋণাত্মক কোনো মান হবে না। তাহলে কি হতে পারে? এটা 0 হতে পারে, ইকুয়াল টু 0 হতে পারে, অথবা x+5 গ্রেটার দেন 0 হতে পারে। এই দুটা কন্ডিশন হবে যদি রুট ওভার সাইনটা থাকে। রুট ওভার সাইনের ভিতরে 0 হতে পারে, অথবা 0 থেকে বড় হতে হবে। 0 হলে কি হয়? রুট ওভার 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। তো আমরা একটা মান তো পাচ্ছি। আর প্লাসের হলে আমরা অবশ্যই কোনো না কোনো মান পাবো, কিন্তু মাইনাসের হলে পাবো না। এখন আমরা কন্ডিশনটাকে এভাবে লিখছি, যেহেতু ইকুয়াল এবং গ্রেটার দেন 0 হবে, তো আমরা একসাথে লিখে দিচ্ছি যে x+5 গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ এই অংশটা 0 থেকে সমান অথবা 0 থেকে বড় হবে। ঠিক আছে, লিখেছি। এখন আমরা উভয় পক্ষে -5 যোগ করে দিচ্ছি, করলে আমাদের কন্ডিশনটা আছে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল -5। ঠিক আছে, আমরা বুঝে গেলাম তাহলে x এর মানটা -5 এর চেয়ে সমান অথবা -5 এর থেকে বড়। আমরা এটা সংখ্যা রেখায় দেখালে এভাবে দেখাই, x এর মানটা -5 এর সমান, তাই ভরাট করে দিচ্ছি, এবং -5 থেকে বড়, তাই হচ্ছে প্লাস ইনফিনিটির দিকে নিচ্ছি। অর্থাৎ ডোমেইন হবে d হবে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে 5 এর আগে, অর্থাৎ -5 থেকে ইনফিনিটি পর্যন্ত। -5 এর আগে এখানে হচ্ছে আমরা ক্লোজ ব্র্যাকেট কেন দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এবং ধরতে পেরেছেন। এখানে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়েছি কারণ এই 5 এর মানটা আমরা নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ এখানে আমাদের ইকুয়াল সাইনটা আছে। যেহেতু ইকুয়াল সাইন আছে এবং আমরা -5 এর মানটাকে নিচ্ছি, তাই আমরা এখানে ওপেন ব্র্যাকেট দিয়ে সেটাকে দেখিয়েছি যে -5 থেকে ইনফিনিটি পর্যন্ত। মোটামুটি আমরা এখন রুটের একটা কন্ডিশন দেখলাম। এখন আমরা রুটের আরেকটা কন্ডিশন দেখব। এই যে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখছি এখানে রুটের, যে 1/√, দেয়া আছে। তো আমরা কি বলেছি? আমরা হচ্ছে এখানে যখন রুটের জিনিসটা দেখছিলাম, আমরা বলেছি রুট থাকলেই আমরা বলে দেবো যে রুটের ভিতরে যেই টার্মটা, এটা অবশ্যই 0 অথবা 0 থেকে বড় হবে, এবং আমাদের কন্ডিশনটা হবে ঠিক এইরকম কিছু একটা, 0 অথবা 0 থেকে বড়, এবং কন্ডিশন হবে এইরকম কিছু একটা। এখন আমরা এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি এরকম কিছু একটা লিখতে পারি? x+3 কন্ডিশনটা ঠিক এরকম হওয়ার কথা ছিল না, যেহেতু রুট আছে, তো কন্ডিশনটা আমাদের এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যদি কন্ডিশনের দিকে তাকাই, যে এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এখান থেকে আমরা এই কন্ডিশনে এসেছি, এখানে আমরা কিন্তু ইকুয়াল সাইনটা দেই নাই। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো এখানে আমাদের তো দেওয়ার কথা ছিল, যেহেতু রুট আছে, এখানে না দিয়ে কি একটা ভুল হয়ে গেল না? এখানে আমাদের যে কাজটা করলাম আমরা, সেটা হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন এখানে রুট তো আছে ঠিক আছে, কিন্তু এটা ভগ্নাংশ। আমরা যখন ভগ্নাংশ করছিলাম, অর্থাৎ এখানে যখন আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করছিলাম, আমরা বলছিলাম যে ডিনোমিনেটর পার্টটা 0 হতে পারবে না। এখানে রুটের অংশটা কিন্তু ডিনোমিনেটর পার্ট, তাই আমরা এটাকে ইকুয়াল 0 ধরি নাই। আমরা কি করেছি? শুধুমাত্র গ্রেটার দেন 0 দিয়ে কাজটা করেছি। তো মোটামুটি আমরা বুঝলাম যে আমরা এখানে গ্রেটার দেন সাইনটা শুধুমাত্র ইউজ করেছি, আমরা ইকুয়াল সাইনটা ইউজ করি নাই। কেন ইউজ করি নাই? এটাই হচ্ছে আমাদের একটু বুঝার ব্যাপার ছিল, আমরা এটা বুঝে নিয়েছি কেন আমরা ইউজ করি নাই। কারণ হচ্ছে এখানে ডিনোমিনেটর পার্ট আছে, রুট ওভারটা। তো উভয় পক্ষে আমরা -1 -3 যোগ করে দিলাম, আমাদের কন্ডিশনটা আসলো x হচ্ছে -3 এর চেয়ে বড়, অর্থাৎ আমরা এই পার্টটা নিব। কিন্তু আমরা 3টাকে ভরাট করছি না, কারণ এটা ভগ্নাংশ আকারে আছে, এবং আমরা এখানে ভগ্নাংশ আকারে থাকার কারণে আমরা এখানে ইকুয়াল সাইনটা নিতে পারি নাই। যেহেতু নিতে পারি নাই, তো আমরা এটাকে ভরাট করি নাই। তাহলে ডোমেইন কি হবে? ডোমেইন হবে -3 থেকে ইনফিনিটি পর্যন্ত। -3 থেকে ইনফিনিটি পর্যন্ত হলো আমার ডোমেইন। এখন যদি আপনাদেরকে এরকম কিছু দেয়া থাকে, উপরে আছে রুট, নিচে আছে, মানে পুরাটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে আছে রুট,
তাহলে আপনাদের এখান থেকে দুটো কন্ডিশন আসে, মানে এই ম্যাথটার জন্য অর্থাৎ এই ফাংশনটার জন্য আপনার দুটো কন্ডিশন মানতে হবে। প্রথম কন্ডিশনটা হচ্ছে, যেহেতু এটা ডিনোমিনেটর পার্ট, একটা ভগ্নাংশের ডিনোমিনেটর পার্ট আমরা প্রথমেই করে এসেছি যে ডিনোমিনেটর পার্টটা কখনোই 0 হবে না, অর্থাৎ আমরা লিখবো যে x² - 25 নট ইকুয়ালস টু 0। যেহেতু নট ইকুয়ালস টু 0, এখান থেকে যেহেতু x এর পাওয়ার 2 আপনারা দুটো মূল পাচ্ছেন, x + 5 আর x - 5 কিভাবে এসেছে বুঝে গেছি, cos a + b * a - b। ওকে, তাহলে এখান থেকে আমরা দুটো মূল পাচ্ছি, একটা হচ্ছে -5, একটা হচ্ছে +5। তাহলে এইটার গ্রাফ শুধুমাত্র এই যে এই অংশটার গ্রাফ কি হবে, x is not equals to -5 এবং 5, অর্থাৎ -5 এবং 5 ব্যতীত সব কিছুই হবে এই অংশটা, নট পুরো অংশটা, শুধুমাত্র এই অংশটার লেখচিত্র, মানে লেখচিত্র বলতেছি সরি, এই অংশটার রিয়েল লাইন, মানে হচ্ছে ডোমেনের অংশ, বলি কি বলবো, ডোমেনের অংশ। তো ডোমেনের অংশ হিসেবে কি থাকছে, সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র -5 এবং 5 বাদে। এখানে হচ্ছে -∞, এখানে হচ্ছে +∞। এটা কার জন্য, শুধুমাত্র এই অংশটুকুর জন্য। এখন আসি স্টেপ 2তে, আপনি শুধুমাত্র উপরের অংশটা নিয়ে কাজ করবেন। উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে x - 4 রুটের ভিতরে আছে। তো আমার রুটের ভিতরে থাকলে আমরা কন্ডিশনটা আমরা শিখে এসেছি যে এরকম একটা কন্ডিশন আমরা দেই, যেহেতু এটা নিচে নাই, ডিনোমিনেটর হিসেবে নাই, সো আমরা এখানে 0-র কোনো ঝামেলা আমাদের নাই। আমরা এইভাবে লিখলাম জিনিসটা এবং দেখাচ্ছি উভয় পক্ষে 4 যোগ করে x এর মান 4 এর থেকে সমান অথবা বড় হবে। তাহলে যেহেতু 4 এর সমান, তাই 4টাকে ভরাট করে দিচ্ছি, এবং 4 এর থেকে বড় হতে পারে, তাই আমরা এই পার্টটুকু নিচ্ছি। নিয়ে নিলাম। এখন এই যে এই অংশটা কার জন্য, শুধুমাত্র এটার জন্য, আর এই অংশটা হচ্ছে এর জন্য। দুটো পার্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে দেখিয়েছি। এখন আমরা যখন টোটাল ফাংশনের জন্য ডোমেইনটা কোনটুকু হবে সেটা দেখাতে যাব ইন্টারভেলসে, তখন আমরা যে কাজটা করব, এই অংশের কমন অংশ এবং এই অংশ, মানে দুটোর মধ্যে যেই অংশটুকু কমন আমরা সেই অংশটুকু এখানে নিব। তাহলে আমরা যদি দেখি যে এই ফাংশন আছে 4 থেকে +∞ পর্যন্ত, আর এখানে আছে -∞ থেকে +∞ পর্যন্ত, শুধুমাত্র -5 এবং +5 পয়েন্টটা বাদে। তাহলে আমার কমন অংশ কোনটুকু, এইটুকু এবং এইটুকুর মধ্যে 4 থেকে 5 পর্যন্ত কমন অংশ, এবং 5 থেকে +∞ পর্যন্ত হচ্ছে এই দুইটার কমন অংশ। এখন +4 এখানে থাকছে, কজ আপনার এখানেও +4 আছে, এখানেও +4 আছে। তো দুটো থেকে যেহেতু +4 আছে, আমি +4টাকে এখানে নিলাম, আর এখানে আমরা 5টাকে ইনক্লুড করছি না। কেন করছি না, কারণ হচ্ছে আপনি দেখেন এইখানে আপনার +5টা আছে, কিন্তু এইখানে কিন্তু +5টাকে আমরা নিতে পারছি না। যেহেতু আমরা নিতে পারছি না, তাই আমি কি বলেছি, আমরা কমন অংশটাকে নিব। তাই দুটোর মধ্যে থাকলেই তো সেটা কমন হবে, যেহেতু এখানে আছে এখানে নাই, সো এটা কমন অংশ না, অর্থাৎ 5টাকে আমরা নিলাম না। আমরা কি নিলাম, 4 সহ 5 এর আগ পর্যন্ত এবং 5 এর পরে থেকে +∞ পর্যন্ত হচ্ছে আমার ডোমেইন। এটাকে আমরা এইভাবে লিখেছি, 4 থেকে 5 এর আগ পর্যন্ত এবং 5 থেকে +∞ পর্যন্ত, মাঝখানে ইউনিয়ন সাইন। তো মোটামুটি বুঝলাম যে এই টাইপের কোনো একটা কিছু থাকলে, যেখানে আমরা দুটো কন্ডিশন আমাদের সেট করা আছে, এখানে আমরা কিছু একটা করব, এখানে এটার জন্য বের করব, এটার জন্য বের করে আমরা কমন অংশটা বের করব। এখন আসি, যদি আমাদের একটা ফাংশন দেয়া থাকে এরকম যে এখানে একটা কিছু দেয়া আছে, মানে এখানে একটা পার্ট দেয়া আছে √3 - t এবং -√2 + t, এই পুরোটা একটা ফাংশন। তো এটা একটা জটিল টাইপের ফাংশন। এই ফাংশনের ডোমেইন আমরা কিভাবে বের করব, আমরা যে কাজটা করব, এটা যেহেতু দুটো পার্ট, এই পার্টের জন্য ফার্স্টে ডোমেইন বের করব এবং এই পার্টের জন্য আমরা ডোমেইন বের করব। কিভাবে বের করছি, এটা হচ্ছে রুটের ভিতরে আছে, সো কন্ডিশনটা আমাদের কাছে ক্লিয়ার যে এটার মানটা 0 থেকে সমান অথবা 0 থেকে বড় হবে। তো উভয় পক্ষে আমরা হচ্ছে এখানে হচ্ছে -3 দ্বারা -3 যোগ করে নিচ্ছি উভয় পক্ষে। তো আমার জিনিসটা এরকম আসে। এখন
এইখান থেকে এখানে আসার সময় আমাদের সবারই একটা কনফিউজড হয় বা কনফিউশন ক্রিয়েট হয় যে এখান থেকে এখানে আসলে আমাদের সাইনটা কেন উল্টে গেল। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, ধরেন আপনার কাছে -3 আর -5 আছে, আমরা কি বলি যে এই দুটোর মধ্যে কোনটা বড়? -3 বড়, অবশ্যই বলি -3 বড়। এখন আমরা যদি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে দিই, আমাদের কি হয়? এরকম হয়ে যায় জিনিসটা, কিন্তু এটা কি আসলে ট্রু? এটা ফলস। কেন? আপনার 5টা তো 3 এর থেকে বড়। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা যখন কোনো সংখ্যাকে মাইনাসের সংখ্যা মানে কোনো একটা সংখ্যাকে, দুটো সংখ্যাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি, তাহলে আমাদের কন্ডিশনের সাথে সাথে চিহ্নটাও চেঞ্জ হয়ে যায়। সেজন্য আমরা এটাকে উল্টে দিলাম। দেওয়ার পর আমাদের কি হলো, যে টি এর মানটা, এই টি এর মানটা আপনার 3 এর সমান অথবা 3 এর থেকে ছোট, অর্থাৎ এই পার্টটুকু। আর এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের এর কন্ডিশনটা আবার লিখলাম, লিখে আমরা এখান থেকে এটা পাচ্ছি। এটার আমরা গ্রাফ ড্র করলে জিনিসটা এরকম হবে যে টি এর মানটা -2 এর সমান অথবা -2 থেকে বড়, অর্থাৎ এই অংশটা। এখন এই অংশটা এবং এই অংশটার যদি আমরা কমন অংশ বের করতে চাই, তাহলে কমন অংশ কোনটুকু হবে? এখানে হচ্ছে আমার 3 আর এটা হচ্ছে -2, অর্থাৎ -2 থেকে 3 পর্যন্ত, এবং -2ও থাকবে। এটা জাস্ট আমি এই অংশের কমন অংশ, মানে এই অংশ এবং এই অংশের মাঝে কোনটুকু আমার কমন হয়ে যায়, মানে কোনটুকু আমার কমন থাকে, মানে দুটো অংশের মধ্যেই আছে, সেই অংশটুকুকে আমরা এখানে নিয়ে নিচ্ছি এবং লিখে দিচ্ছি যে ডোমেইন হবে -2 থেকে -2 থেকে 3 পর্যন্ত, এবং -2 এবং 3 এখানে ইনক্লুড, অর্থাৎ -2 এবং -3 এখানে থাকবে। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে কোনো একটা ফাংশন দেয়া থাকলে সেই ফাংশনের ডোমেইন আমরা কিভাবে বের করব। আমরা এখন নতুন একটা টপিকে যাব, কিন্তু যাবার আগে আমরা হচ্ছে ডোমেইন বের করার একটা টার্ম আমাদের বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে লন যদি থাকে তাহলে কি হয়। তো আমরা সেটাই এখন এখানে দেখছি। যদি লন থাকে তাহলে আমরা বলতে পারি যে লনের মধ্যে যে অংশটা থাকবে, অর্থাৎ x+1 লনের ভিতরে আছে, সেই অংশটা অবশ্যই 0 থেকে বড় হবে। সেটা 0 হতে পারবে না, 0 থেকে বড় হবে, অর্থাৎ যে কোনো একটা পজিটিভ মান হবে, নেগেটিভ অথবা 0 হতে পারবে না। তো কন্ডিশনটাই আমাদের এখানে মুখ্য বা হচ্ছে ইম্পর্টেন্ট, যে যদি লন থাকে তাহলে কন্ডিশনটা হচ্ছে এরকম হয় যে লনের ভিতরের টার্মটা ইজ গ্রেটার দ্যান 0। এখন আগের মতোই আমরা জাস্ট উভয় পক্ষে -1 যোগ করে দিলাম, এটা আসে, অর্থাৎ x এর মানটা হচ্ছে -1 থেকে বড়। আমাদের গ্রাফটা এরকম হবে, ভরাট করি নাই। আর ডোমেইনটাকে আমরা বলবো -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এই আমাদের ডোমেইন বের করা, অর্থাৎ একটা ফাংশন থেকে ডোমেইন বের করা শেষ হলো। আমরা এখন শুরু করতে যাচ্ছি ডিফারেন্ট টাইপস অফ ফাংশন নিয়ে আলোচনা করব। ডিফারেন্ট টাইপস অফ ফাংশনের মধ্যে আমরা সর্বপ্রথম আলোচনা করব যদি পাওয়ার ফাংশন থাকে তাহলে আমরা কি করব। তো এখানে আমরা মূলত স্কেচিং করাটা দেখব, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ফাংশন থেকে আমরা কিভাবে ডোমেইন রেঞ্জ বের করতে পারি, আর ডিফারেন্ট টাইপস অফ ফাংশনের আমরা কিভাবে ড্রয়িং করি, অর্থাৎ এদের গ্রাফগুলো কেমন হয়। তো প্রথমেই আসছে পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশনের যদি বলি একদম, মানে এটা হচ্ছে একদম ফর্মুলা, বা পাওয়ার ফাংশনটা এরকম দেখতে হয় যে f(x) = x⁴a, যেখানে এটাকে আমরা বলি একটা কনস্ট্যান্ট। অর্থাৎ এরকম আকারে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি যে এটা হচ্ছে একটা পাওয়ার ফাংশন। এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ার 2, এখানে হচ্ছে x এর পাওয়ার 3। তো সহজেই বলতে পারি যে এইগুলো হচ্ছে এক একটা পাওয়ার ফাংশন। এখন আসি, এখানে আছে x√x। তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো তো হচ্ছে x এর পাওয়ার, কিন্তু এখানে তো x এর কোনো পাওয়ার নাই, তাহলে এটাকে কেন আমরা হচ্ছে এখানে নিচ্ছি, অর্থাৎ পাওয়ার ফাংশনের √x-টা কেন আসছে। এটাকে তো আমরা লিখতে পারি না যে x⁻², অর্থাৎ x এর পাওয়ার এখানে হাফ আছে, তো সেই জন্য আমরা এটাকে পাওয়ার ফাংশনে অ্যাড করে নিলাম। ঠিক আছে, এখন তাহলে আমরা ড্রয়িংয়ে চলে যাচ্ছি। যদি এরকম থাকে y = x⁻1, এই ফাংশনটার গ্রাফ কেমন হবে।
তো গ্রাফ ড্রয়িং করার ক্ষেত্রে আমরা যেই কাজটা করলে আমাদের সুবিধা হবে, আমরা এক্স এর মান বসাবো, আমরা ওয়াই এর একটা মান পাবো। তো এভাবে যদি করি তাহলে আমরা সহজেই গ্রাফটা ড্রয়িং করতে পারি। আপনি এক্স এর মান এই ফাংশনে যখন 1 বসাচ্ছেন, আপনি ওয়াই এর মান পাবেন 1, 2 বসালে পাবেন 2, 3 বসালে পাবেন 3, আবার যখন এটা 0 হবে তখন 0 পাবেন। আপনি এক্স এর মানটা মাইনাসের দিকে বসালে আপনি ওয়াই এর মানটা পাবেন মাইনাসের। আপনি এক্স এর মানটা -3 বসালে আপনি ওয়াই এর মান পাবেন মাইনাসের। তো আপনি এটাকে জাস্ট মিলিয়ে দেন, এটা মূল বিন্দু দিয়ে যাবে। তো গ্রাফটা আমার অনেকটা এরকম হবে যে মূল বিন্দুগামী সরল রেখা টাইপের কিছু একটা। তো নর্মালি আমরা জানি যে y = x এর গ্রাফটা এরকম হয়। তো আমরা এখন এটা মান বসিয়ে বসিয়ে দেখলাম যে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, এই পয়েন্টটা। তো এভাবে মূলত আমরা গ্রাফটাকে ড্র করে ফেলেছি। এখন আসি x² যদি থাকে তাহলে কি হবে। যদি x² থাকে, এটা আমার x অক্ষ আর এটা হচ্ছে আমার y অক্ষ। যদি x² থাকে তাহলে আমরা যখন x এর মানটা 1 নিব, আমরা y এর মান নিব 1, পাবো 1। x এর মানটা যখন আমরা 2 নিব, অর্থাৎ এই পয়েন্টটা, তখন আমরা y এর মান পাবো 4, অর্থাৎ গ্রাফটা একটু উপরে চলে গেল। x এর মানটা যখন 3 নিচ্ছি তখন y এর মান পাবো 9। আবার একইভাবে 0 নিলে 0, মাইনাসের 1 নিলে প্লাসের 1, -2 যখন আমরা x অক্ষে নিব তখন আমরা কি পাবো 4, আর -3 নিলে পাবো 9। তো এখানে কিন্তু আমাদের x এর জন্য, মানে x এর মান যদি আপনি নেগেটিভ নেন, আপনি y এর মানটা সবসময় পজিটিভ মান পাবেন। কেন পাচ্ছেন? কারণ x এর পাওয়ারটা এখানে ইভেন আছে, তাই। তো আমাদের গ্রাফটা অনেকটা এরকম হবে। এখন আসি, যদি x এর পাওয়ারটা কিউব থাকে তাহলে কেমন হবে। x এর পাওয়ার কিউব হলে আমরা এখানে মান বসাই, y = x³ যদি থাকে, x এর পাওয়ার, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আপনার y অক্ষ। x এর পাওয়ার যখন 0 তখন y এর পাওয়ার 0, x এর পাওয়ার 1 হলে আমার y এর পাওয়ার হবে 8, একটু উপরে। x এর পাওয়ার 3 হলে y এর পাওয়ার হবে 27, এভাবে। সেম একইভাবে যে x এর পাওয়ার যখন আমি মাইনাসে নিব, অর্থাৎ -1 এখানে, তখন y এর পাওয়ারটা হবে -1, x এর পাওয়ার যখন -2 তখন আমার y এর পাওয়ারটা হবে -8, আর x এর পাওয়ার যখন -3 তখন আমি পাচ্ছি -27, অর্থাৎ আমার কার্ভটা এরকম হচ্ছে। এখন এই তিনটা কার্ভ থেকে বা এই তিনটা গ্রাফ থেকে আমরা দুটো সিদ্ধান্তে আসতে পারি যে x এর পাওয়ার যত বেশি বাড়ছে আমার গ্রাফটা, মানে কার্ভটা তত বেশি হচ্ছে। এখানে আমরা সোজা লাইন পাচ্ছিলাম, এখানে আমাদের একটু কার্ভ ছিল, আর এখানে আমরা অনেক বেশি কার্ভ পাচ্ছি। তেমনইভাবে x⁴ করলে আপনারা দেখতে পাবেন কার্ভটা আরও অনেক বেশি হচ্ছে। এই জিনিসটা আমরা নোটিস করলাম। আমরা আরেকটা জিনিস নোটিস করলাম, যখন পাওয়ারটা ইভেন হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়, তখন আমরা শুধুমাত্র পজিটিভ মান পাচ্ছি y এর। সো আমাদের x অক্ষের জাস্ট একটা সাইডে আমরা গ্রাফটা পাচ্ছি। আমরা x অক্ষের এই পাশে, অর্থাৎ নেগেটিভ y অক্ষের নেগেটিভ পাশে কোনো ধরনের গ্রাফের অংশ থাকছে না। এখানে x এর পাওয়ার যখন আমরা বিজোড় পাচ্ছি, অর্থাৎ অড নাম্বার পাচ্ছি, তখন আমরা x অক্ষের পজিটিভ নেগেটিভ, y অক্ষের পজিটিভ নেগেটিভ দুটো দিকেই গ্রাফটা থাকছে। মানে এরকম না যে শুধুমাত্র x অক্ষের উপরে থাকবে বা x অক্ষের নিচে থাকবে, ব্যাপারটা সেরকম না। x অক্ষের y অক্ষের উপরেও পাচ্ছি, এদিকেও পাচ্ছি। তো ব্যাপারটা অনেকটা সেরকম। এখন আমাদের যদি বলা হয় যে এই গ্রাফটার ডোমেইন কত, বা এই গ্রাফটা থেকে আমাদের যদি বলে ডোমেইন বের করতে, তাহলে আমরা কি করব। আমরা জানি এই যে এটা, অর্থাৎ এই যে এই অংশটা, সেটাকে আমরা বলি x, এটাকে আমরা বলি x অক্ষ। তো x অক্ষে আমরা যদি এখানে যাই, আমরা y এর একটা মান পাচ্ছি,
এখানে y এর মান পাচ্ছি, এখানে y এর মান পাচ্ছি, এদিকে আমার পজিটিভ এক্স, এদিকে আমার নেগেটিভ এক্স, অর্থাৎ আপনি এক্স এর মান যা খুশি নেন না কেন আপনি y এর মান পাবেনই। অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে গ্রাফটা দেখে বলতে পারি যে এই ফাংশন বা এই ফাংশনের যে গ্রাফটা, এই গ্রাফের অর্থাৎ এই ফাংশনের ডোমেইন হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। বুঝলাম। এখন আসি y অক্ষ। y অক্ষ কোনটা? এই যে এটা। y অক্ষে আমি একটু কালার দিয়ে দেখাই। y অক্ষে আপনি যদি উপরের দিকে যান, y অক্ষের প্লাসের অর্থাৎ পজিটিভ দিকে যান, আপনি মান পাচ্ছেন, এখানেও পাচ্ছেন, অর্থাৎ যত দূর যাবেন আপনি মান পাবেন। নিচের দিকেও সেম, y অক্ষের নেগেটিভ দিকেও আপনি মান পাচ্ছেন x এর। সো আমরা বলতে পারি এখানে রেঞ্জটাও হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এই ফাংশনের ক্ষেত্রে আমার x অক্ষ অর্থাৎ এখানে x অক্ষে আপনি পজিটিভ দিকে যান বা নেগেটিভ দিকে যান, আপনি y অক্ষের মান পাচ্ছেন। এই যে আমার y অক্ষের মানটা আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুদিকেই আমি হচ্ছে x এর মান পাচ্ছি। আমি বলবো যে ডোমেইন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখন রেঞ্জের ব্যাপারে আসি। রেঞ্জ হচ্ছে আমার y অক্ষে আমরা চিন্তা করি, তো এখানে রেঞ্জটা আপনি 0 পয়েন্ট থেকে পাওয়া শুরু করবেন। y এর 0 পয়েন্ট, এই পয়েন্টটা তো 0, এখানে আপনি মান পাচ্ছেন y এর মান পাচ্ছেন, এদিকে পাচ্ছেন, এদিকে পাচ্ছেন, সবখানে আপনি y এর মান পাচ্ছেন। কিন্তু নিচের দিকে আপনি y এর কোনো মান পাবেন না, y এর জন্য x এর কোনো মান পাবেন না। তাহলে আমরা কি বলতে পারি? রেঞ্জটা আমার শুরুই হচ্ছে 0 থেকে, অর্থাৎ 0 থেকে এবং 0 সহ, তাই এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আসি এই গ্রাফটার ক্ষেত্রে। এই গ্রাফটার ক্ষেত্রে সেম একইভাবে এটা আমার x অক্ষ আর এটা আমার y অক্ষ। আমরা এখানে x অক্ষের এই পাশে গেলেও মান পাচ্ছি। এখানে দেখতে আমাদের মনে হতে পারে যে এখানে আমার কোথায় x অক্ষের, তো আমরা x অক্ষের জন্য মানে x অক্ষের পজিটিভ মানের জন্য আমরা তো y এর কোনো মান এখানে পাচ্ছি না। মূলত আমরা এখানে ছোট্ট অংশটুকু দেখছি, তাই আমরা মনে হচ্ছে যে মান পাচ্ছি না। কিন্তু এই গ্রাফটা কিন্তু এখানে শেষ না, এটা এখানে চলমান, অর্থাৎ এখানে উপরে উঠতেছে, উঠতে উঠতে অনেক দূরে চলে গেছে। অর্থাৎ আপনি x অক্ষের মান মানে x অক্ষের পজিটিভ দিকে যেখানেই যান না কেন আপনি উপরে গেলে y এর মান অবশ্যই পাবেন। সো আমরা বলতে পারি যে x এর মানটা -ইনফিনিটি থেকে, অর্থাৎ ডোমেইন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, আর রেঞ্জটা হবে y এর মান। তো এদিকেও মান পাচ্ছি সবখানে, এদিকেও মান পাচ্ছি সবখানে, তো রেঞ্জও হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখন আসি রুটের ক্ষেত্রে কি হয়। আমরা যখন হচ্ছে গিয়ে ডোমেইন পড়ছিলাম, অর্থাৎ ডোমেইন নিয়ে পড়াশোনা করছিলাম, একটা ফাংশনের ডোমেইন বের করা, তখন আমরা এই টার্মটা শিখেছিলাম যে রুটের ভিতরে সবসময় 0 অথবা ধনাত্মক কিছু হয়। তো আমরা এখান থেকে অবশ্যই নিশ্চিত হতে পারি যে ডোমেইনটা আমার 0 থেকে স্টার্ট হবে, ঋণাত্মক কিছু হবে না, এবং সেটা ইনফিনিটি পর্যন্তই যাবে। আর যেহেতু আমার ডোমেইনটা 0 থেকে স্টার্ট হচ্ছে, আমার রেঞ্জটাও কিন্তু 0 থেকেই স্টার্ট হবে এবং ইনফিনিটি পর্যন্ত যাবে, এবং এটার গ্রাফটা হয় ঠিক এমন টাইপের কিছু একটা। এটা আপনারা হচ্ছে বিভিন্ন x এর মানের জন্য y এর বিভিন্ন মান বসায় বসায় দেখবেন যে কেমন হয়। তো আপনারা এরকম একটা গ্রাফ পাবেন। তো আমরা নর্মালি দেখে বলে দিতে পারতেছি, যেহেতু রুটের ভিতরে 0 এবং প্লাস ছাড়া অন্য কিছু আসতে পারে না, তো আমার গ্রাফটা এখান থেকে শুরু হবে এবং এই অংশটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর y এর মানটাও আপনার 0 থেকে ইনফিনিটি, এটা আপনি x এর মান বিভিন্ন মান বসায় তারপর দেখতে পারেন যে এরকমই আসে। তো এই যে গ্রাফগুলো আমরা এই পৃষ্ঠায় দেখলাম, এই গ্রাফগুলোকে আমরা বলি বেসিক গ্রাফ বা বেস গ্রাফ। কেন বলি বেস গ্রাফ? কারণ ধরেন যে আপনি এক্স স্কোয়ারের গ্রাফ জানেন যে এক্স স্কোয়ারের গ্রাফটা এমন হয় দেখতে। এখন এটা যদি আপনি জানেন, আপনি এক্স স্কোয়ার প্লাস 2 এর গ্রাফও বের করতে পারবেন
x+2 হোল স্কোয়ার প্লাস 3 এর গ্রাফও বের করতে পারবেন এটার সাহায্যে। সো এই যে গ্রাফগুলো কেমন হয় সেই জিনিসগুলো আমাদের একটু মানে খেয়ালে রাখতে হবে যে এই গ্রাফগুলো আসলে কেমন হয়। তো এগুলো তো ছিল একদম বেসিক টাইপের গ্রাফ। এখন আমরা একটু জটিলে যাই, বা জটিল বলতে একটু কমপ্লেক্স চিন্তা করি যে এরকম যদি থাকে তাহলে আমরা গ্রাফটা কিভাবে ড্র করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটো টার্ম পাচ্ছি x² + 2। এটার বেস গ্রাফ কি x স্কোয়ারের গ্রাফটা এরকম হয়। এখন এখান থেকে আমরা এই গ্রাফটা ড্র করব। ড্র করতে গেলে গ্রাফটা আমার এরকমই হবে, কিন্তু আমার খুঁজে বের করতে হবে যে এটা কোন পয়েন্টে হবে। এটা তো আমার 0 পয়েন্ট ছিল, 0 0 পয়েন্ট, কিন্তু এই গ্রাফটা 0 0 পয়েন্টে হবে না, অর্থাৎ এখান থেকে আমি ড্র করব না, আমার বের করতে হবে যে ঠিক কোন পয়েন্টে আমি এই গ্রাফটা ড্র করব। তো এটা করার জন্য আমাদের দেখতে হবে যে x² এই পার্টটা অর্থাৎ স্কোয়ারের ভিতরের পার্টটাকে আমি চিন্তা করব x অক্ষে, এবং প্লাস দিয়ে যে অংশটা রয়েছে এটাকে আমরা চিন্তা করব y অক্ষে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে x² যেহেতু এটার বেস গ্রাফটা হচ্ছে x², সো x² ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা চিন্তা করব x অক্ষে, এবং প্লাস দিয়ে যে অংশটা আছে এটাকে আমরা চিন্তা করব y অক্ষে। তো আমরা এখান থেকে সহজেই বলতে পারি x এর সাথে আছে 0, মানে x² যেই কথা, x - 0 হোল স্কোয়ার সেই কথা। তো x এর সাথে আছে 0, অর্থাৎ x এর দিকে আমরা কোথাও যাচ্ছি না, 0 পয়েন্টেই আছি। আর যেহেতু y অক্ষের সাথে আছে 2, সো আমরা y অক্ষে, যেহেতু এটা y অক্ষ আমরা আগে দেখেছি, y অক্ষে 2 ঘর উপরে যাব, 1 ঘর, এই যে 2 ঘর, এখানে y এর মানটা হচ্ছে 2। এই পয়েন্টে গিয়ে আমরা এই যে x² যে বেস গ্রাফটা ছিল এই গ্রাফটা এখানে ড্র করে দিব এরকম ভাবে। তো আমরা সহজেই এটা বের করতে পারছি যে গ্রাফটা কেমন হবে। এখন আসি ডোমেইন আর রেঞ্জ কি হবে। x অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক সব দিকেই আপনি y এর মান পাচ্ছেন, তো আমরা সহজে বলে দিব যে ডোমেইন হচ্ছে r, আর রেঞ্জটা হবে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। কেন? কারণ 2 এর নিচে আপনি y এর জন্য x এর কোনো মান এদিকে কোথাও পাচ্ছেন না। কোথা থেকে শুরু হচ্ছে? 2 থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের শুরু হচ্ছে। তো বুঝলাম এতটুকু। এখন এই গ্রাফ সম্পর্কে আশা করি আইডিয়াটা আমাদের ক্লিয়ার হয়েছে, কি হয়েছে না হয়েছে, অর্থাৎ অক্ষে এইটুকু আমরা x অক্ষে ধরবো, এইটুকুকে ধরবো y অক্ষে। এখন যদি আপনার গ্রাফটা এরকম থাকে, তো এরকম হলে আমরা এখানে যেই ভুলটা করি সেটা হচ্ছে আমরা এটাকে বলি x অক্ষে আর এটাকে বলি y অক্ষে। জিনিসটা কিন্তু আসলে সেরকম না। এই পুরোটাকে আমরা x অক্ষে ধরবো। কেন আমরা এটাকে x অক্ষে ধরবো? এটার বেস গ্রাফটা হচ্ছে x², আমরা এখানে x² এর সাথে কিছু ছিল না, তো আমরা এখানে ধরেছিলাম x+2 অথবা x+0 অথবা x-0, যে কোনো কিছু স্কোয়ার, মানে এইটাই থাকে। আর এখানে আছে x+2 হোল স্কোয়ার, সো এই পুরোটাকে আমরা x অক্ষে ধরবো। তাহলে y অক্ষে কি আছে? y অক্ষে যেহেতু কিছু নাই, সো y অক্ষে আমরা 0 ধরে নিয়েছি, অর্থাৎ এই পার্টটুকুকে ধরবো x অক্ষ এবং এই পার্টটুকুকে ধরবো y অক্ষ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কোন অংশটা x অক্ষ, কোন অংশটা y অক্ষ। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে, আমরা এখানে প্লাস থাকলে x অক্ষের পজিটিভ দিকে যাচ্ছিলাম, মাইনাস থাকলে y অক্ষের, এখানে প্লাস থাকলে y অক্ষের পজিটিভ দিকে যাচ্ছিলাম, এবং এখানে মাইনাস থাকলে y অক্ষের নেগেটিভ দিকে যাব। কিন্তু x এর সাথে, এটা আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে x এর সাথে যদি প্লাস দিয়ে কোনো কিছু থাকে তাহলে আমরা মাইনাস x অক্ষের দিকে যাব, যদি x এর সাথে মাইনাস থাকে তাহলে আমরা পজিটিভ x অক্ষের দিকে যাব। তো এখানে যেহেতু x এর সাথে পজিটিভ মানে প্লাস আছে, প্লাস দিয়ে 2 আছে, তো আমরা মাইনাস x অক্ষের দিকে 1 ঘর, এই 2 ঘর গেলাম। যাওয়ার পরে যেহেতু y অক্ষে কিছু নাই, সো আমরা এখান থেকে বেস গ্রাফটা ড্র করে দিব। আবারও বলছি, পুরো টার্মটা আমাদের বেস গ্রাফটা হচ্ছে x² এরকম। তো পয়েন্টটাকে খুঁজে বের করতে হবে যে কোন পয়েন্টে আমরা গ্রাফটাকে ড্র করব।
এখানে পুরো টার্মটা আমার এক্স অক্ষে, কেন? কারণ এক্স স্কোয়ারের ভিতরে আছে, অর্থাৎ এই পুরো টার্মটা আমার এক্স অক্ষের ভিতরে, মানে এক্স অক্ষ বিবেচনা করব, প্লাস দিয়ে যে অংশটা থাকবে এটাকে আমরা ওয়াই অক্ষ বিবেচনা করব। এখানে যেমন আমরা এইটুকুকে এক্স অক্ষ বিবেচনা করেছি, কারণ এক্স স্কোয়ারের ভিতরে আছে এক্স, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এক্স প্লাস 0 অথবা এক্স মাইনাস 0, মানে এক্স এর পয়েন্টটা হচ্ছে 0 আর এখানে ওয়াই এর পয়েন্টটা হচ্ছে 2। এখানে যেহেতু কিছু ছিল না তাই এটাকে আমরা 0 বিবেচনা করে নিয়েছি, অর্থাৎ ওয়াই অক্ষে আমরা কোথাও সরি নাই, এখানেই আছি। তো এটার ডোমেইন রেঞ্জ আমরা বের করলাম, যে ডোমেইন হচ্ছে সব দিকে আমরা পাচ্ছি পজিটিভ নেগেটিভ, তাই আর রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আরেকটু জটিলে চলে আসি, যদি এরকম থাকে, তো এরকম থাকলে আমরা যে কাজটা করব, আমরা মাইনাসটা সামনে নিয়ে আসলাম, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 5। আমরা যখন গ্রাফ ড্র করব আমরা এই মাইনাসটাকে প্রথমে ইগনোর করছি, মানে আমরা এই মাইনাসটা ধরে নিই যে আমরা দেখতে পাচ্ছি না। তো যদি দেখতে না পাই তাহলে আমরা কি করব, এই অংশটাকে ভাববো যে এক্স অক্ষ আর এই পার্টটাকে ভাববো ওয়াই অক্ষ। তো আমরা কাজ করি, আমরা কি বলেছিলাম, এক্স অক্ষে যদি প্লাস থাকে তাহলে আমরা নেগেটিভ এক্স অক্ষের দিকে যাব, কত ঘর যাব? 3 ঘর যাব, 1 2 3। এখানে আসলাম, এখন ওয়াই এর সাথে আছে প্লাস, ওয়াই এর কোনো ঝামেলা নাই, প্লাস থাকলে প্লাসেই যাব, মাইনাস থাকলে মাইনাস নিচের দিকে যাব। এখানে যেহেতু প্লাস আছে আমরা 5 ঘর উপরে উঠতেছি, 1 2 3 4 এই 5। এখন এই পয়েন্টে আমরা হচ্ছে কার্ভটা ড্র করতাম এইভাবে, কিন্তু না, আমরা কার্ভটা ড্র করে ফেললাম এইভাবে। এখন প্রশ্ন আসে যে আমরা এইভাবে ড্র না করে এইভাবে কেন করলাম? কারণ আমাদের এখানে মাইনাস আছে, সেজন্য আমার কার্ভটা উল্টে গেছে। আবারও বলছি, যখন আমার মাইনাস টাইপের কিছু থাকবে প্রথমে আমরা এটাকে ইগনোর করলাম, ইগনোর করে অ্যাজ ইউজুয়াল আমরা এইগুলো যেভাবে ড্র করেছিলাম এটাও সেমভাবেই ড্র করেছি। আর যেহেতু এখানে একটা মাইনাস আছে সেই মাইনাসের জন্য আমরা কার্ভটাকে অর্থাৎ গ্রাফটাকে উল্টে দিয়েছি। এখন আসি ডোমেইন, এক্স এর পজিটিভ দিকে যাই বা নেগেটিভ দিকে যাই আমরা একটা মান পাবো। ডোমেইন হচ্ছে আর সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ এদিকে গেলে আমরা এদিকে মান পাবো। এখানে এটা এই কার্ভটাতে এখানে শেষ না, এটা আরো নিচের দিকে এইভাবে যাবে। সো ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা, আর রেঞ্জ হবে এখান থেকে, অর্থাৎ এখানে হচ্ছে 5 ওয়াই এর মানটা, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে আপনার 5 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 5 পর্যন্ত, এই হচ্ছে আমার ডোমেইন। তো মোটামুটি পাওয়ার ফাংশন সম্পর্কে আমাদের একটু হলেও আইডিয়া হয়েছে যে আমরা পাওয়ার ফাংশনের গ্রাফগুলো কিভাবে ড্র করব। এখন আমরা আসি যে অ্যাবসোলুট ভ্যালু ফাংশন যদি থাকে তাহলে আমরা কিভাবে গ্রাফ ড্র করব। অ্যাবসোলুট ভ্যালু ফাংশন বলতে আমরা কি বুঝি? আসলে অ্যাবসোলুট ভ্যালু ফাংশন হচ্ছে পরম মান। পরম মান বলতে কি বুঝি? পরম মান এটা আমরা আগেও করে এসেছি যে আমরা এতটুকু জানি এক্স এর মানটা যদি কোনো কারণে -1 হয় তাহলে এটা 1 হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মান যদি আমি মাইনাস অর্থাৎ নেগেটিভ কোনো কিছু নেই সেটা সবসময় পরম মানের ভিতরে পজিটিভ চলে আসে, এটা আমরা জানি একদম, মানে সরাসরি এটা আমরা ছোটবেলা থেকে করে আসতেছি যে মাইনাস এই পরম মান সাইনের ভিতরে কোনো কিছু মাইনাস থাকলে সেটা পজিটিভ হয়ে যায়। এখন আসি কেন হয়। ধরেন আপনার এখানে -5 আছে, আপনি লিখলেন 5, এই যে পরম মান এই সাইনটা নির্দেশ করে বা এই সাইনটা প্রকাশ করে আপনার এই পয়েন্টটা, অর্থাৎ -5 পয়েন্টটা, এই -5 পয়েন্টটা এই রিয়েল লাইনে 0 পয়েন্ট থেকে ঠিক কত একক দূরে আছে। আমি এখানে গুনি 1 একক 2 একক 3 4 5 একক, অর্থাৎ 5 একক দূরে আছে। এখানে আমরা কোনো ভ্যালু প্রকাশ করছি না, আমরা দূরত্বটাকে প্রকাশ করছি যে 5 একক দূরে আছে, তাই আমরা এখানে পজিটিভ নিলাম। আর যদি বলি যে +5 মডুলাস অফ +5, তাহলে কি পজিটিভ 5টা এক্স অক্ষ থেকে 0 বিন্দু থেকে কতটুকু দূরে আছে এটাও 5 হবে, তো এটা আমরা 5 নিয়েছি। সেজন্য মূলত অ্যাবসোলুট ভ্যালু যদি থাকে সেখানে আমরা মাইনাস নিলে প্লাস চলে আসে। তো এতটুকু আমাদের ক্লিয়ার হলো যে অ্যাবসোলুট ভ্যালু ফাংশনে মানে কেন প্লাস আসে। এখন আমরা এটার গ্রাফ দেখি। অ্যাবসোলুট ভ্যালু ফাংশন যদি থাকে তাহলে আমাদের গ্রাফটা হবে, আমরা যদি 0 নিই 0 পাবো, 1 নিলে 1 পাবো,
2 নিলে 2 পাবো। এখানে হচ্ছে যদি -1 নিই আমরা পজিটিভই পাবো, -2 নিলে আমরা পজিটিভ পাবো। তো আমার গ্রাফটা হচ্ছে ঠিক এরকম হয়, যেখানে ডোমেইন হবে আপনার 0 থেকে ডোমেইন হচ্ছে x এর মান, তো ডোমেইন হবে -ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি, আর রেঞ্জ হবে 0 থেকে প্লাসের ইনফিনিটি। তো এটা আমাদের বেস গ্রাফ ছিল। এখন আমরা বলেছি যখন আমরা বেস গ্রাফ সম্পর্কে জানবো, আমরা একটু জটিল থাকলে সেটাও বেস গ্রাফের মাধ্যমেই সলভ করতে পারবো। তো আমরা এখন এই এক্সাম্পলটা দেখছি। এটা হচ্ছে আপনার x-7 পুরোটার অংশের উপর মডুলাস +2। তো আমরা যখন একটু আগে করছিলাম আমরা বলেছিলাম যে x এর সাথে যদি কোনো কিছু থাকে, এবং এখানে বেস গ্রাফটা হচ্ছে আমার মডুলাস, যেহেতু মডুলাস আমরা জানি গ্রাফটা এরকম হবে। তো কোন পয়েন্টে হবে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। আর মডুলাস সাইনের ভিতরে যে অংশটা আছে সেটা আমরা বলবো এক্স অক্ষে, আর বাইরের অংশটা এটাকে বলবো আমরা ওয়াই অক্ষে। তো এখানে যেহেতু মাইনাস আছে, আমরা বলেছিলাম যে এক্স এর সাথে কোনো কিছু থাকলে এবং সেটা প্লাস থাকলে আমরা মাইনাসের দিকে যাই, মাইনাস থাকলে প্লাসের দিকে যাই, অর্থাৎ উল্টা কাজটা করি। তো এখানে যেহেতু মাইনাস আছে আমরা প্লাস এক্স অক্ষে 7 ঘর গেলাম, এবং যেহেতু প্লাস আছে প্লাস থাকলে প্লাসেই 2 ঘর গেলাম। এই পয়েন্টটা হচ্ছে 7,2। এই পয়েন্ট থেকে আমরা জাস্ট কার্ভটা ড্র করে দিলাম। এই ছিল আমাদের কার্ভ ড্রয়িং। এখন ডোমেইন হচ্ছে এটার আর রেঞ্জ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ 2 থেকে ইনফিনিটি। এই ম্যাথটার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ফার্স্টে আমরা এই মাইনাসটাকে ইগনোর করছি, আমরা এই মাইনাসটাকে এখন দেখব না। না দেখে কি করব, আমরা হচ্ছে x+4 নিলাম এবং +3 নিলাম, আর এই -4টা -4 এর মতোই আছে, এটাকে আমরা ফার্স্টে দেখছি না। তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষে। তো x অক্ষে যেহেতু প্লাস আছে আমরা -x অক্ষের দিকে 1 2 3 4 ঘর গেলাম। যাওয়ার পরে আমরা y অক্ষে যেহেতু পজিটিভ আছে আমরা পজিটিভ y অক্ষে 1 2 3 ঘর গেলাম এই পয়েন্টে। এখানে যদি -3 থাকতো আমরা মাইনাসের দিকে যেতাম, অর্থাৎ নিচের দিকে যেতাম। যেহেতু পজিটিভ আছে আমরা উপরের দিকে যাব, গিয়ে কি করব, এরকম একটা কার্ভ ড্র করার কথা ছিল আমার, কিন্তু আমি কার্ভটা এরকম ভাবে ড্র না করে নিচের দিকে ড্র করে দিলাম। তাহলে কি আমরা ভুল করলাম? না, এখানে যেহেতু মাইনাস সাইনটা আছে তাই আমার কার্ভটা উল্টে গেছে, অর্থাৎ আমার কার্ভটা এরকম হওয়ার কথা ছিল, মাইনাস সাইন থাকার কারণে আমি হচ্ছে উল্টা করে ড্র করে দিলাম। তো এই পয়েন্টটা হচ্ছে আমার -4 থেকে 3, এবং এখানে ডোমেইন হবে আমার এক্স এর মান, অর্থাৎ আপনি এক্স এর পজিটিভ নেগেটিভ দিকে গেলে ওয়াই এর মান পাচ্ছেন, তো এটা হচ্ছে বাস্তব সংখ্যা সকল। আর রেঞ্জটা হবে -ইনফিনিটি থেকে, এটা হচ্ছে 3 পয়েন্টে ওয়াই অক্ষে 3, তাহলে 3 পর্যন্ত, এবং 3 এখানে ইনক্লুডেড। তো এটা ছিল মূলত আমাদের অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন যদি থাকে, তাহলে এটার বেস গ্রাফটা আমরা দেখলাম, এবং বেস গ্রাফের সাহায্যে আমরা হচ্ছে আরো কিছু জটিল গ্রাফকে সমাধান করলাম।